আদাব, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জেসকো ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড কনসালটেন্সির আইএলটিএস এক্সপার্ট জেসমিন নাহার জুমি ম্যাম এবং আমাদের রিয়াদ আহমেদ স্যার। তো আজকে আমরা আলোচনা করবো আইএলটিএস এর একদম খুঁটিনাটি বিষয় নিয়ে, যেমন আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে আইএলটিএস এর শুরু করতে হলে কিভাবে শুরু করা উচিত, এবং আইএলটিএস ফার্স্ট অফ অল আইএলটিএস এর প্রস্তুতি নিতে গেলে যে বইটা থাকে স্টুডেন্টের মনে, সেই বইগুলো কিভাবে ওভারকাম করা যায়, তো ডিটেলস নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো। তো প্রথমেই আমি আমাদের জেসমিন ম্যামকে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার এই আইএলটিএস টিচিং জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। ওকে, তো আমি ফার্স্ট টাইম আইএলটিএস টিচিং এর জগতে পা রাখি 2010 সালে, যখন আমি প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তো তখন আমার আসলে একটা পার্ট টাইম জবের দরকার ছিল। তো আমি ভাবলাম তাহলে আমার যেহেতু আইএলটিএস এর স্কোর আছে, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই মানে ইন্টারমিডিয়েট শেষ করার সাথে সাথে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে দিই, এবং আমি এই সুবাদে একটা আইএলটিএস এর টিচিং জব ম্যানেজ করতে পারি। তো তখন আমি আলহামরার পাঁচতলায় একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো জয়েন করলাম আইএলটিএস টিচার হিসেবে। তারপরে আমি মেন্টরসে জয়েন করলাম, ওই প্রতিষ্ঠানটা চলে গিয়েছিল। তারপরে আমি কিছুদিনের মধ্যে মেন্টরসে জয়েন করলাম। আমার আসলে আইএলটিএস টিচিং জার্নিটা যখন শুরু হয়, তখন কিন্তু সিলেটে সবচেয়ে বেশি পপুলার ছিল সাইফুস। আপনি নাম শুনেছেন কিনা এই প্রতিষ্ঠানে? তো সাইফুস কিন্তু তখন রাজ করছিল সিলেটে। কিছুদিনের মধ্যে মেন্টরস হয়ে গেল সবার সেরা। মেন্টরস এর পর হেক্সাস আসলো। তো দেখা যাচ্ছে যে এক একটা নির্দিষ্ট সময়কালে, কয়েক বছরের মতো করে এক একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান খুব মানে ডাকসাইটে ছিল। তো এই এই যে প্রত্যেকটা স্টেজ আমি পার করলাম, তো এর মধ্য দিয়ে আমি কিন্তু তখনও এরকমই মানে স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়াতাম বা প্রাইভেট কেয়ারটা নিতাম মেনলি। আমার বাসার ডাইনিং টেবিলের এক পাশে মেন্টরস স্টুডেন্টরা বসতো, আরেক পাশে এক্সাস স্টুডেন্টরা বসতো। সেরকমও মজার মজার এক্সপিরিয়েন্স আমার আছে। তো দেখা যেত যে আমার সবার মধ্যেই কমন একটা প্রবলেম ছিল আইএলটিএস নিয়ে, আইএলটিএস ভীতিটা নিয়ে কাজ করতো। তো আমি চেষ্টা করতাম যে তাদের প্রতিষ্ঠান থেকে প্রস্তুতি সংক্রান্ত যে বিষয়গুলো তারা শিখছে, সেটা তাদের জন্য এনাফ না। কারণ সেখানে তারা যা শিখতেছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি বা টেকনিক গুলা, কিন্তু আসলে তাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তারা কনফিডেন্স পাচ্ছে না, পরীক্ষা দেওয়ার মতো তারা মেন্টাল প্রিপারেশনটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। তো সেটা নিয়ে আমি কাজ করা শুরু করলাম। আর এই জন্যই আসলে আমার এত বছরে আমি অলমোস্ট 15 ইয়ার্স আমার আইএলটিএস টিচিং জার্নি। কিন্তু কখনো আমার ইচ্ছা করে নেই যে আমি কমার্শিয়াল হবো বা অনেক স্টুডেন্টকে নিয়ে কাজ করব, বিজনেস করবো আইএলটিএস নিয়ে, এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না, এখনো নাই। কারণ আমি চাই যে যত আইএলটিএস বিজনেস আছে, প্রতিষ্ঠান আছে, সেখান থেকে স্টুডেন্টরা তাদের যে মানে সাপোর্টটা দরকার সেটা পাবে, কিন্তু যে সাপোর্টটা আমি তাদেরকে দেবো কনফিডেন্স বিল্ডিং এর জন্য, তাদের প্রাইভেট কেয়ারের জন্য, পার্সোনালাইজ যে স্ট্র্যাটেজি গুলা বা তাদের জন্য উপযুক্ত যে ওয়েতে তারা আইএলটিএস প্রিপারেশনটা নিলে তাদের স্ট্রেস ফ্রি একটা প্রিপারেশন হবে, সেইটা আমি এনশিওর করতে পারবো, এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। বুঝতে পারছি। তো আপনি যেটা উল্লেখ করলেন যে আপনি 15 বছর ধরে আইএলটিএস এর ফিল্ডে রয়েছেন, তো এই 15 বছরে আইএলটিএস এর টিচিং এ কি কি পরিবর্তন এসেছে? অনেক অনেক পরিবর্তন আসছে। প্রথমত আমি যেটা বলবো যে আমি যখন ফার্স্টে আইএলটিএস এর টিচিং টা স্টার্ট করি, তখন কিন্তু সবকিছু কাগজে কলমে ছিল, বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, ক্যামব্রিজের বইগুলো নিয়ে মূলত কাজ করা হতো। আর টেকনোলজির টাচটা খুবই মিনিমাল ছিল। বাট এখন দেখেন আপনি, মাল্টিমিডিয়া ক্লাসরুম গুলো চলে আসছে, এআই সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমি নিজেও যখন লাস্ট টাইম পরীক্ষা দিই, তখন আমি এআই এর হেল্প নিয়ে আমার প্রিপারেশনটা নিয়েছি। এখন পর্যন্ত আমি সরাসরি কখনো কোনো টিচারের কাছে আইএলটিএস পড়িনি। তো আমার আসলে সরাসরি কোনো আইএলটিএস টিচার নাই, টেকনোলজি এআই এগুলোই হচ্ছে আমার টিচার। তো এটা হচ্ছে মেজর একটা চেঞ্জ। কারণ টিচিং বলেন আর প্রিপারেশন, আইএলটিএস এর প্রিপারেশন বলেন, দুইটার ক্ষেত্রেই আমাদের আসলে মেজর চেঞ্জটা হচ্ছে যে টেকনোলজির ইমপ্লিমেন্টেশনটা চলে আসছে। আমরা আগে দেখা যেত যে যখন কোনো একটা আইডিয়া জেনারেট করতাম, তখন কোনো একজন মানুষের হেল্প নিতে হতো যে আসলে আমি কি সঠিক ট্র্যাকে আছি কিনা এটা জানার জন্য। বাট এখন আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারি যে এটা যায় কিনা, বা এটা যদি লিখি তাহলে ভালো হবে কিনা, এটার জন্য উপযুক্ত এক্সাম্পল কি, সেই সাপোর্ট গুলো আমরা পাচ্ছি। এটা ছিল ছিল না তখন। পুরোপুরি জিনিসটা ছিল যে আমি আরেকজন রাইটারের বইয়ের মধ্যে যদি সেই জিনিসটা পাই, তাহলে সঠিক ওই বইটা যদি কেউ পড়ে, তাহলে সে সোর্স দেখাতে পারবে যে এখান থেকে আমি জানতে পেরেছি। এর ছাড়া কিন্তু আর কিছু ছিল না। সো আমার কাছে মনে হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন। আর প্রতিষ্ঠানের কথা যদি বলেন, ওই যে বললাম যে অল্প কয়েকটা প্রতিষ্ঠান ছিল, মানে নামডাক ছিল সেই প্রতিষ্ঠানগুলোর, এর বাইরে কোনো সাপোর্ট ছিল না। বাট এখন দেখা যাচ্ছে আপনি প্রতিটা বিল্ডিং এর প্রতিটা কোণাতে, প্রতিটা বাসায় আইএলটিএস সেন্টার আছে। তো এটাও আরেকটা চেঞ্জ। বাট সবকিছু পরে হচ্ছে আমাদের কোয়ালিটি এনশিওর করতে হবে। কারণ দিন শেষে এই যে আইএলটিএস এর স্টুডেন্টরা, এরা কারা? ওরা তো আমাদেরই ফ্যামিলি মেম্বার। তো আমাদেরকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি এখন রিয়াদ স্যারকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যখন প্রথম থেকে আইএলটিএস এর টিচার হিসেবে জয়েন করেছিলেন, কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন?
টিচিং এর শুরুতে যে চ্যালেঞ্জগুলো আমি ব্যক্তিগতভাবে ফেস করেছিলাম, ওইটা প্রথমে আসবে যে যখন আমি আইএলটিএস সম্পর্কে পড়াশোনা বা আইএলটিএস সম্পর্কে স্টাডিটা শুরু করছিলাম, তখন আসলে একটা ভিন্ন অবস্থা ছিল। যেমন ম্যাম বললেন যে আগে আসলে আমাদের পড়াশোনা বা যেকোনো কিছু এত বেশি এআই ইন্টিগ্রেটেড ছিল না। তো যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম তখন আমার পড়ার বিষয় ছিল বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ে তারপর নোট করা। তো যখন আমি টিচিংটা শুরু করলাম তখন হয়েছে কি অনেকগুলা স্টুডেন্টকে তখন আমাদেরকে আমার নিজেকে ফেস করা লাগছে। আমি একভাবে পড়ছিলাম, আমার লাগছে যে এটা কঠিন আছে, ওইটা সহজ আছে। বিভিন্ন টাইপের নোটস আমি করেছিলাম। তো আমার ক্ষেত্রে একটা মটো ছিল যে আমি নিজেকে মনে করতাম যে যেকোনো টাইপের ইকুয়েশন হোক না কেন, যখন আমরা একটা প্রবলেম ফেস করি আমি ব্যক্তিগতভাবে আমি ওইটাতে জাস্ট স্বাভাবিকভাবে অন্যদের মতো আটকাবো। ঠিক আছে? কিন্তু আমি আটকানোর পর দেখার চেষ্টা করি যে ওইখানে আমি প্রবলেমটা কোনটা করছি। কারণ আমরা সবাই জানি যে আইএলটিএস এর যারা প্রশ্ন তৈরি করছে তারা একটা লজিক্যাল ওয়েতে জিনিসটাকে সাজাইছে। তো আমি জাস্ট ওই লজিকটা ফাইন্ড আউট করার জন্য তখন আসলে যে ম্যাম যেটা বললেন যে এআই ততটা পপুলার ছিল না। তো আমাকে তখন বিভিন্ন সাইটস দেখা লাগতো। যে আইএলটিএস লিজ বলেন, আইএলটিএস অ্যাডভান্টেজ বলেন, তাদেরকে আমি খুব বেশি ফলো করছিলাম। তো ওইভাবে প্রিপারেশনটা নিছিলাম। তো যখন টিচিং এর ব্যাপারটা আসলো তখন দেখা গেল যে অনেক টাইপের স্টুডেন্ট ফেস করা লাগছে। কারো প্রবলেম হয়তো গেট ফিলিং এ, কারো হইতেছে স্পিকিং এ। তো ওইভাবে সব থেকে বড় বেনিফিট যেটা আমি পাইছি যে আমার তখন নতুন নতুন ডোরস খুলছে যে আমি এইটাও শিখতে পারবো, ওইটা আরো সহজ করে বোঝাতে পারবো। এটার ক্ষেত্রে কিছু মিসিং ছিল আমার নোট ডাউন করার ক্ষেত্রে, ওইটা আমাকে আসলে ভাস্ট একটা জায়গা দিচ্ছে যেখানে আমি নিজেকে গ্রো করতে পারবো। তো ওই টিচিং লাইফটা যদি আমি বলি যে আমাকে আসলে ডে বাই ডে আরো একটা ভালো পর্যায়ে নিতে পারছে, বা আমি এখনো নিজেকে মনে করি যে আমি শেখার পর্যায়ে আছি। সো আসলে আমার জার্নিটা এরকম ছিল আমি টিচার হিসেবে যদি আমি নিজেকে বোঝাতে চাই। আমি নিজেকে মনে করতাম যে আমি সেলফ লার্নিংটা আমি সবথেকে বেশি প্রায়োরিটি দিতাম। বিভিন্ন ইনস্টিটিউশন বা যেকোনো কিছু থেকে সেলফ লার্নিং বা যারা হইতেছে সেলফ লার্নিংটাকে প্রায়োরিটি দেয় কোচিং বেস পড়াশোনা থেকে, বা যে ইনস্টিটিউশন গুলো আসলে সেলফ লার্নিংটাকে গুরুত্ব দিতেছে, বুঝাইতেছে যে আমি একজন টিচার যাই করুক না কেন বা যাই বুঝাক না কেন, যে আমি যদি নিজে না পড়ি বা আমি যদি নিজেকে যাচাই না করি আসলে কোনো ইমপ্রুভমেন্ট আসবে না এট দি এন্ড। সো আমি নিজেকে ওইভাবে আসলে আগানোর চেষ্টা করছি। তো এখন আমি যেটা বলবো স্টুডেন্টদের ব্যাপারে যে এআই যদিও থাকে, আমি কি নিজেকে ওইভাবে এআই ডিপেন্ডেন্ট না করা। আমি চেষ্টা করবো কি যা আমি পড়তেছি নোট করি, নিজে শিখি, তারপর এটা কি প্র্যাকটিস। তো এখানে মূল কথাটা হইতেছে আমার আমার জার্নির সাথে যদি আমি জাস্ট রিলেট করার চেষ্টা করি যে আমি যাই করি না কেন প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আর শেখার ক্ষেত্রে আমি নোট করব, যেখানে ভুল করছি ওইটাও নোট করব, কিভাবে ভুল করছি ওইটাও দেখার চেষ্টা করব। বুঝতে পারছি। তো ম্যাম আপনার কি মনে হয় ব্যান্ড 8 পাওয়ার জন্য প্রত্যেকটা স্টুডেন্টসদের মডিউল ওয়াইজ কেমন প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা, তো আমি স্যারের সাথে সুর মিলিয়ে প্রথমে বলে নিতে চাই যে আমাদের আইএলটিএস টিচার হিসেবে যদি আমরা সাকসেসফুল হতে চাই, প্রথমত হচ্ছে আমরা পড়াবো কম, পড়বো বেশি। আমাদের বর্তমান টিচারদের সমস্যা হচ্ছে কি তারা পড়ে না, তারা বিভিন্ন ধরনের রিলস বানায়, টিকটক করে, ওইগুলোতে সময় বেশি ইনভেস্ট করে। কিন্তু স্টুডেন্টদের জন্য হেল্পফুল কোনো একটা রিসার্চ বেসড আপনি ম্যাটেরিয়াল দেখবেন খুব কম টিচার কাজ করতেছে, এগুলো নিয়ে খুবই কম প্রতিষ্ঠান, খুবই কম টিচার কাজ করতেছে, যার কারণে দেখা যায় ঘুরি ঘুরি প্রতিষ্ঠান আছে কিন্তু কোয়ালিটি ধরে রাখার মতো হাতে গোনা কয়েকজন। তো এই যে আপনার প্রশ্নটা যে ব্যান্ড 8 আসলে কিভাবে আসবে বা ব্যান্ড 8 এর জন্য মডিউল ওয়াইজ প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, তো এটার আসলে কোনো সঠিক উত্তর হয় না। কারণ পার্সন ভেদে আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি গুলো ডিফারেন্ট থাকে, টাইম ফ্রেমটা ডিফারেন্ট থাকে। ইভেন দেখা যায় যে একটা সিঙ্গেল টেকনিক কারো ক্ষেত্রে কাজ করতেছে, কারো ক্ষেত্রে কাজ করতেছে না। আমি স্পেসিফিকলি বলতে চাই রিডিং এর বা লিসনিং এর এমসিকিউ এর ব্যাপারে। এমসিকিউ সলভ করার জন্য অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। সেগুলোর মধ্যে দেখা যায় যে কিছু স্টুডেন্টকে আমি যখন সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি দেখাই তখন সেটা তারা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারতেছে বা তারা এটা দিয়ে মানে তাদের লাভ হচ্ছে। কিন্তু অন্য আরেকদল স্টুডেন্ট সেই স্ট্র্যাটেজিটাই বুঝতে পারতেছে না বা তার ক্ষেত্রে এটা কাজ করতেছে না। তো আমরা যখন আনসুইটেবল কিছু স্ট্র্যাটেজি ফলো করি তখনই আসলে আমাদের সমস্যাটা হয়, এবং এইটা অনেক মানে স্টুডেন্ট রিয়েলাইজ করতে চায় না। তারা হচ্ছে চোখ বন্ধ করে বিভিন্ন টেকনিক টিপস এর পেছনে ছুটে, তার জন্য সেটা সুইটেবল কিনা এটা দেখে না। তো যদি আপনি ব্যান্ড 8 অথবা ভালো একটা স্কোর ব্যান্ড 8ই যে পেতে হবে, রেকর্ড ব্রেক করতে হবে এরকম তো না ব্যাপারটা। যে আপনি যদি আপনার জন্য রিকোয়ার্ড যে স্কোরটা লাগবে আপনার সেই স্কোরটা এনশিওর করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনার একটা রিয়ালিস্টিক গোল সেট করতে হবে এবং সেই গোলে পৌঁছানোর জন্য স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। লাইফে ফার্স্ট টাইম আপনি যখন মক টেস্টে বসবেন, আপনার যদি স্কোর 6 আসে,
অথচ আপনার টার্গেট স্কোর 8, তো তখন আসলে কান্নাকাটি করার কিছু নাই, কারণ আপনি এই 6 থেকে 8 এ যাওয়ার জন্য অনেক অনেক মানে আপনার গ্যাপ আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা এটা করি না। ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হচ্ছে যে ফার্স্ট মক টেস্ট দিল, খারাপ আসছে, আচ্ছা তাইলে মনে হয় আমার দ্বারা হবে না, যাই ওআইটিসি দিয়ে আসি। তো এরকম দেখা যায় যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পেশেন্সটা চলে যায়। তো মডিউল ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে যেটা বলবো, আমরা করি কি, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি দেখবেন প্রথমে লিসনিং দেখাবে, দেন হচ্ছে রিডিং দেখাবে, রাইটিং দেখাবে, ফাঁকে ফাঁকে স্পিকিং দেখাবে। তো ফোকাসটা করবো কোথায়? যেহেতু আমাদের পরীক্ষাটা ইংলিশে হচ্ছে, আইএলটিএস টেস্টটা আমি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্টটা দিচ্ছি। তো ইংলিশ তো হচ্ছে একটা ভাষা, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করাটা শিখে ফেলি, মানে আমি যদি স্পিকিংটা শিখে ফেলি, তাহলে আমার বাকি 3টা মডিউল কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে প্রিপারেশনের শুরুতে আমরা যদি স্পিকিংটার উপরে ফোকাস রাখি এবং ভাষাটাকে ভাষা হিসেবে ব্যবহার করার উপরে জোর দেই, তাহলে আমি বাকি 3টা মডিউল গতানুগতিক টিপস টেকনিক্স ফলো করে যদি প্রপার ওয়েতে প্রিপারেশন নেই, আমার 8 না আসুক, আমার টার্গেট স্কোরটা আমি এনশিওর করতে পারবো। হ্যাঁ, আমি এখানে জাস্ট একটা বিষয় অ্যাড করে নিব আমাদের শ্রোতাদের জন্য, যে ম্যাম যেটা বলছেন যে একটা স্টুডেন্ট হইতেছে তার যে ডিজায়ার স্পোর্ট আছে বা তার যে উইকনেস স্ট্রেংথ গুলা, ওইটা আসলে একজন ভালো টিচারই বুঝতে পারে যে ওই স্টুডেন্টটা কোন জায়গায় আটকাইতেছে, বা ওই স্টুডেন্টকে আমি এভাবে বুঝাইছি আসলে ওইটা সে বুঝে নাই। তো একজন ভালো টিচার কি করে যে আসলে তাকে বিভিন্ন পয়েন্টসে জাজ করে যে আসলে ওইটা তার জন্য উপযুক্ত না। আমি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেমন আমাদের ক্লাসে আসলে যেটা হয় আর কি, যে আমরা স্টুডেন্টকে ধরে ধরে শেখানোর চেষ্টা করি। তো এখানে যেটা হইতেছে, আমি আবার রিপিট করবো, যে একজন ভালো টিচারই বুঝতে পারে যে তার প্রবলেমটা কোন জায়গায় সে ফেস করতেছে, বিভিন্ন আমি যে কোনো মজুরি ধরে না কেন। তো এখানে ক্ষেত্রে আমার কথা হইতেছে যে অনেক টিচার থাকবে বা অনেক ইনস্ট্রাক্টর থাকবে যারা হচ্ছে জাস্ট মোটিভেশন দিবে বিভিন্ন ওয়েতে, বাট আমি মনে করি যে মোটিভেশন আসলে দিন শেষে কাজ করে না। আমার প্রসেস বা আমি যে সিস্টেমটা ফলো করতেছি, আমি নিয়মিত নিজেকে রাখতেছি কিনা, যে কনসিস্টেন্সিটা আমি বজায় রাখতেছি কিনা, ওইটা হইতেছে মেইন। আর আমাদের মূল মোটোটাই হইতেছে স্টুডেন্টকে ভালো একটা স্কোর আনার জন্য আমরা চেষ্টা করি ওইটাতে আমরা অ্যালাইন করার জন্য। এখানে তো স্যারের কথা থেকে আমার যে ঘটনাটা মনে আসলো, গতকালকের একটা ঘটনা। আমার একটা স্টুডেন্ট, তাকে একটা ট্রান্সলেশন দিয়েছিলাম, তো সে ওই সেন্টেন্সটা ট্রান্সলেট করে সে প্রিপোজিশনের মধ্যে একটা ভুল ছিল। তো আমি আসলে তখন বুঝতে পারলাম যে তার এই যে ভুলটা, এই ভুলটা যে সমস্ত স্টুডেন্টরা করেন তাদের মধ্যে আর কি কি ধরনের কমন ভুল হতে পারে। তো ওইটার আলোকে আমি ওনাকে একটা শর্ট লেসন দিলাম, 15 মিনিটের একটা শর্ট প্রিপোজিশনের উপরে, কিন্তু ইনস্ট্যান্টলি ওনাকে এই লেসনটা দিলাম। তো এই জায়গাতে আসলে এক্সপিরিয়েন্সটা কাজ করে, কারণ একজন টিচারের যত বেশি দিনের এক্সপিরিয়েন্স থাকবে, উনি আসলে ওনার স্টুডেন্টদের মানে উইকনেসটা টার্গেট করতে পারবেন তত তাড়াতাড়ি, তত দ্রুততার সহিত। তো এই জন্য দেখা যায় যে যারা অনেক দিন ধরে আইএলটিএস টিচিং এর সাথে জড়িত, তাদের ক্ষেত্রে এই কাজটা করাটা ইজিয়ার হয়। আর রাদার দ্যান রিসেন্টলি যারা পাস করেই নিজেকে আইএলটিএস গুরু হিসেবে দাবি করতেছেন, তাদের জন্য এই জিনিসটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। সো আমি তাদেরকে সাজেস্ট করবো আসলে মানে পড়ান কম, পড়েন বেশি। আমি নিজে 15 ইয়ার্স ধরে আইএলটিএস টিচিং জগতে আছি, তারপরে আমি যেটা বললাম আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, আমি আসলে একটা জিনিস পড়ানোর আগে সেই জিনিসটার একদম এ টু জেড একবার রিভিশন দিই। যদিও সেই জিনিসগুলো আমার জানা, যদিও আমি জানি যে আমি এই জিনিসটা বেস্ট ডেলিভারি দিতে পারবো, তারপরেও আমি এই ভুলটা করি না। আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে নিজের অবস্থানটাকে আরো একটু বেটার করার। হ্যাঁ, তো এখন দেখা যায় যে স্টুডেন্টরা গণহারে অনেক বেশি আইএলটিএস রিটেক করে, মানে হচ্ছে বারবার মূল পরীক্ষাটা দেয়। এর কারণ কি হতে পারে? প্রথম কারণ, যেটা আমরা প্রস্তুতি না নিয়ে, শতভাগ প্রস্তুত না হয়েই আমরা আইএলটিএস রেজিস্ট্রেশনটা করে ফেলি, হুইচ ইজ রং। এই জিনিসটা করা যাবে না, কারণ এই জিনিসটা করলে আলটিমেটলি যেটা হয় যে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার মধ্যে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়। আপনি প্রতিনিয়ত দিন গুনতে থাকেন যে আমার তো আর টাইম নাই। তো এটার কারণে আসলে আপনার পড়াশোনাটা আগায় না। আপনি প্রথম দিকে যদি রেজিস্ট্রেশন না করে আপনার আইএলটিএস এর প্রস্তুতিটা পূর্ণাঙ্গ করার চেষ্টা করেন, তখন আপনার মধ্যে থাকবে যে আমি কোন কোন জায়গায় আমার ল্যাকিংস আছে সেগুলো আমি আইডেন্টিফাই করি, সেগুলোর উপরে কাজ করি। বাট যেই না আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন, তখন আপনার কাছে মনে হবে যে এই ঘাটটা কিভাবে পার করবো। আপনার কাছে তখন প্রতিনিয়ত মনে হবে যে যত শর্টকাট আছে সেই শর্টকাট গুলো অ্যাপ্লাই করে আমি কোনো মতে এই ঘাটটা পার হই। তো এটার কারণে দেখা যায় যে প্রথমবার স্টুডেন্টরা কোনো প্রিপারেশন ছাড়াই পরীক্ষাতে বসেন। অনেকে দেখা যায় এক্সটার্নাল ফোর্স থাকে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় যে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করেন, না হলে আপনাদের প্রপার প্রিপারেশন হবে না, এই সেই। বাট আমার কাছে মনে হয় যে নিজের বুদ্ধিতে ফকিরও ভালো। তো নিজের বুদ্ধিতে আপনার কাছে যদি মনে হয় যে ইয়াস আমি ফুললি প্রিপেয়ার, তখনই আসলে আইএলটিএস রেজিস্ট্রেশনটা করা দরকার। আর সেকেন্ড যে বিষয়টা, মানে পরীক্ষা বারবার দেওয়ার পেছনে যেটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা হচ্ছে যে মানুষজন আসলে আইএলটিএস এর প্রস্তুতি নেয়, ইংলিশের প্রিপারেশন নেয় না। তো আইএলটিএস টা হচ্ছে একটা স্কিল বেসড টেস্ট। আপনি রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং এই 4টা কম্পোনেন্টের উপরে স্কিল ডেভেলপ করবেন। তো সেটা না করে
যখন শুধু টেকনিক টিপস এর পেছনে মানুষজন ছোটে, তখনই আসলে তাকে পরীক্ষাটা একাধিকবার নিতে হয়। স্যার আপনার কি মনে হয় এই বিষয়ে? ওই যে আমি একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বললাম যে আমরা মোটিভেশনের পিছনে ছুটতেছি, তো যখনই আমি স্টুডেন্টকে এই বিষয়ে যেটা বলবো যে তারা আসলে কেন গণহারে এক্সামটা দিতেছে, তারা আসলে যখনই মনে করে যে একজন মোটিভেশন দিছে যে আমাকে দিয়ে হবে, আমি ওটা এটা পারবো, আপনি জাস্ট রেজিস্ট্রেশন করেন আর পরীক্ষায় পাশ করার দায়িত্ব আমার। সো এটা জাস্ট আমার কাছে একটা যে ধরেন এটাকে কি বলে যে আহ, ভুল একটা বোঝানো বা ধরেন কোন একটা টাইপের ভুল একটা বুঝ দিতেছে যে আমি যেটা বলতেছিলাম আবার রিপিট করি যে একটা মোটিভেশন দিচ্ছে যে কি আমি যে কোনো মানুষ আমি টিচার হিসেবে মোটিভেশন দিলাম যে পরীক্ষার রেজিস্ট্রেশন তুমি করো আর পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমার বা আছে। তো এটা মূলত হইতেছে আমার স্কিলটা জাজ করতেছে। যখনই আমি মোটিভেশনের পেছনে ছুটতেছি তখন আসলে আমি যে আমার যে মূল থিমটা ছিল আইএলটিএস এক্সাম যে কারণে আসলে প্রতিষ্ঠা করা হয়েছে যে আমি বিদেশ গিয়ে আমি কিভাবে একটা ফরেন পার্সনের সাথে কমিউনিকেট করতে পারতেছি বা আমি একটা ফরেন পার্সনের সাথে আমি ভালো একটা যোগাযোগ করে আমি আমার নিজের যা প্রয়োজন আমি নিয়ে আসতে পারতেছি বা নিজের বিষয়টা আমি তাকে বুঝাতে পারতেছি। তো এটা আসলে আমি ইগনোর করতেছি, আমি মনে করতেছি আইএলটিএস পাস করার একটা মার্ক আছে, আমি এটা অর্জন করে চলে যাব। তো ওই কারণে দেখা যায় কি যে অনেক স্টুডেন্টই বারবার রেজিস্ট্রেশন করতেছে আমি পাস করব আমার এই শর্টকাটটা হয়েছে না, আমি আরেকটা শর্টকাটে যাই। তো দেখা যায় যে দিন শেষে যখন আসলে এই ধরনের কোন একটা পদ্ধতি কাজ করতেছে না বা স্কোর আসতেছে না যে স্কোর প্রয়োজন, দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। তো এটা আসলে কিন্তু ফুলফিল করা যায় না আমরা যদি শর্টকাট ধরি বা যে কোনো একটা ছোট পদ্ধতি ধরছি যেটাতে পাস করা যায়, যে সো কল্ড পাস করাটা। তো এই কারণে দেখা যায় কি বারবার রেজিস্ট্রেশন করতেছে। আর যদি আরো অ্যাড করি যে স্টুডেন্টরা আসলে বুঝতেই চায় না যে তার অবস্থানটা কোন জায়গায়। যে আমরা কেন এই জিনিসটাকে ইগনোর করি যে এটা একটা ভাষা, একটা স্কিল, যে আমি লিসেনিং কতটুকু পারতেছি, আমি শোনার দক্ষতাটা কি, আমার পড়ার দক্ষতা, তারপরে দেখছি লেখা বা মুখে বলা, তো সবগুলো কি একটা স্কিল। সো সেট অফ স্কিল। তো ইফ আই ইগনোর দিস সেট অফ স্কিল তখন হয় কি যে আমি স্কোর পাবো না। আমি মনে করি পরীক্ষা দিছি, আমি প্রথমত ডিপ্রেশনে থাকবো, আমি যে স্কোরটা দরকার ওটা পাবো না। সো সেম ভুলটা আমি কি পরবর্তীতে রিপিটেডলি করতেই থাকবো। একটা ওইটাই দুষ্ট আসলে আমার চক্রের মধ্যে আমরা পড়ে হ্যাঁ, যাই, চক্র ওইটাই থেকে বের হতে ওইটাই পারি আমার না। কাছে মনে হয় যে স্টুডেন্টরা আসলে বুঝতে চায় না, ওই কারণে তারা বারবার পরীক্ষা দিয়ে থাকে। তো এখন দেখা যায় যে ম্যাম স্টুডেন্টরা বেশি রিডিং এবং রাইটিং এ সাফার করে, রেজাল্টটা এখানে এসে খারাপ হয়, তো এর কারণটা কি আসলে? এই যে বলতেছেন রিডিং এবং রাইটিং, এই দুইটা মডিউলের কারণেই মূলত স্টুডেন্টরা বারবার পরীক্ষা দিয়ে দেয়, কারণ দেখা যায় যে বাকি দুইটাতে তারা সামহাও পার করে ফেলেন, কিন্তু রিডিং এবং রাইটিং এ এসে তাদের মেইন প্রবলেমটা হয়। তো রিডিং এর ক্ষেত্রে যেটা স্পেসিফিকলি আমি বলবো, আমাদের আসলে রিডিং স্কিলটা জাজ করা হচ্ছে রিডিং এক্সামের মধ্য দিয়ে, কিন্তু আমরা আসলে সেই স্কিলকে পাত্তাই দিচ্ছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে টেকনিকটাই সব, টিপসটাই সব। একটা জিনিস পড়ে আমাদের যে কম্প্রিহেনশন করতে পারাটা, যে কি বুঝাইতে চাইছেন রিডিং বিটুইন দ্য লাইনস, এই জিনিসটা আমরা রিয়েলাইজ করতে চাই না। যার কারণে দেখা যায় যে আমরা সিনোনিম ম্যাচ করি, যে এস বাই এস আছে কিনা, ইডি আছে কিনা, এগুলোর পেছনে আমরা পড়ে থাকি। আর্টিকেল আছে কিনা, আর্টিকেলের পরে আনসারটা পাওয়া যাবে। আর্টিকেল তো ভর্তি আপনার প্যাসেজের মধ্যে, আপনি কয়টা আর্টিকেল ধরবেন, কয়টা আর্টিকেলের পেছনে ধরবেন। তো এই যে আমাদের শর্টকাট টেকনিকগুলো, এগুলো আসলে মূলত আমাদের রিডিং এর স্কিল ডেভেলপ করতে দিচ্ছে না। তো যদি না আমরা এই দুষ্টচক্র থেকে বের হই, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের আইএলটিএস এর রিডিং এর টেকনিক টিপস এর পেছনে কম ছুটে আমরা যদি রিডিং এর স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দিই, তাহলে আসলে রিডিং এ ভালো স্কোর করা সম্ভব। যেমন আমাদের প্রতিষ্ঠানে রিডিং এর উপরে ক্লাব আছে, তো যেখানে হচ্ছে রিডিং হ্যাবিট ডেভেলপ করা হয়। তো এই সার্ভিসগুলো যদি স্টুডেন্টরা রেগুলারলি নেয়, তাহলে দেখা যাবে এট এ টাইম, খুব শর্টকাটে বা ম্যাজিকলি জিনিসটা হবে না, এট এ টাইম গ্র্যাজুয়ালি তাদের মধ্যে রিডিং এর হ্যাবিট বিল্ড আপ হবে এবং রিডিংটাকে তারা মানে মজা পাবে রিডিং পড়ে। তখনই আসলে তাদের অ্যান্সার গুলো ঝটপট মিলবে। আমার লাইফে এমন অনেক স্টুডেন্ট দেখেছি যাদের দেখা যায় যে লিসনিং এ স্কোর খারাপ আসতেছে, রাইটিং এ খারাপ আসতেছে, স্পিকিং এ খারাপ আসতেছে, কিন্তু তারা রিডিং পড়ে বুঝতে পারে কি লিখছে। দেখা যাচ্ছে ছোটবেলায় সে নিউজ পেপার পড়তো, তার বাসায় নিউজ পেপার পড়ার হ্যাবিট আছে। তো এই যে অভ্যাস, এটার কারণে সে বাকি তিনটা মডিউলের চেয়ে রিডিং এ আগায় আছে। আমার রানিং স্টুডেন্টের ক্ষেত্রে বলতেছি। তো এরকম দেখা যায় যে অনেকের মধ্যেই রিডিং স্কিলটা যদি ডেভেলপ করে ফেলে, তাহলে তার টেকনিক না জানলেও সে ভালো স্কোর করতে পারতেছে। রাইটিং এর ক্ষেত্রে যেটা সমস্যা হয়, আমরা কিন্তু ব্রেইনস্টর্মিং করে অনেকগুলো আইডিয়া বের করি। আইডিয়া জেনারেশন এক বিষয়, আইডিয়া ইমপ্লিমেন্টেশন আরেক জিনিস। আমরা দেখা যায় যে আইডিয়া জেনারেট করছি ঠিকই, কিন্তু সেই আইডিয়াটাকে ফুটিয়ে তুলে গুছিয়ে এক্সামিনারের কাছে প্রেজেন্ট করতে পারছি না। এটাকে বডি প্যারাগ্রাফের মধ্যে ফুললি ডেভেলপ করে এক্সাম্পল সহকারে এস্টাবলিশ করতে পারতেছি না। যার কারণে রিডার যখন পড়তেছে আমার এসেটা, তখন মনে হচ্ছে যে অনেকগুলো লিস্ট অফ আইডিয়াস সে পড়তেছে, সেখানে আসলে কোনো ধরনের মানে ফাইনাল কথাবার্তা নাই।
এই যে এটাকে আমি প্রতিষ্ঠিত করবো বা কেন আমার মাথায় সেই জিনিসটা আসলো সেটা বলা হচ্ছে যে আপনি বুঝে নেন, ধরে নেন, এরকম উজ্জ করা হচ্ছে। তো এটার কারণেই দেখা যাচ্ছে আমাদের রাইটিং এর স্কোর গুলো কম আসে। খুবই সুন্দর জিনিস, সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তো স্যার, স্টুডেন্টসদের যে আইএলটিএস রিলেটেড ফিয়ার, এটা ওভারকাম করার জন্য আপনি কিভাবে পড়ান? আহ, প্রথমে আমরা যে একটা একটা বিষয় নিয়ে কথা এই সম্পর্কে কথা বলা শুরু করব, যে মানুষ বাই বর্ণ আসলে ফিয়ারলেস থাকে। ঠিক আছে, মানুষ বাই বর্ণ ফিয়ারলেস থাকে। যখন একটা শিশু জন্ম নেয় তখন আসলে ফিয়ারটা তার ভিতরে থাকে না, সবকিছু তার কাছে কি জাস্ট দেখার বিষয়, আমি ওইটা সম্পর্কে জানবো, একটা কিউরিওসিটি, কিন্তু এটা আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টের ভিতরে থাকে। তো ফিয়ারটা কিভাবে তৈরি হয়েছে? ফিয়ারটা তৈরি হয়েছে আমরা যখন আমাদের একাডেমিক লাইফে ইংলিশ সম্পর্কে পড়াশোনা করছি, আমরা ইংলিশটাকে কঠিন করছি যে ইংলিশটা অনেক বড়, যারা কথা বলে তারা অনেক বেশি স্মার্ট, যারা ইংলিশ পারে তারা হয়তো আহ, অনেক কিছু করে ফেলছে। তো ওইটা আসলে কি ভুল কথা ছিল যে আমরা ইংলিশটাকে আমাদের স্কুল লেভেলে আমাদের একাডেমিক লাইফে কঠিন করছি। তো তো, এখানে যে বিষয়টা আমরা উল্লেখ করব যে ইংলিশ ইংলিশে তারা কি ফিয়ার করতেছে, ফিয়ার করার মূল কারণ হচ্ছে তারা একাডেমিক লাইফে এটা সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে আসছে। এটা একটা কারণ। তো আরেকটা কারণ থাকতে পারে ইংলিশ তার কাছে কি সহজ মনে হয় না, ইংলিশ তার কাছে মনে হয় যে কোনো একটা কঠিন বিষয়, ওয়ার্ড অনেক বেশি লাগে। তো একটা জিনিস আমরা দেখবো যে একটা বাচ্চা যখন একটা ইংলিশ ওরিয়েন্টেড কান্ট্রিতে বড় হয় তখন তার জন্য কি ইংলিশ ভাষাটা সহজ হয়ে যায়। কারণ কি, সে ওই ভাষার সাথে তার যে এক্সপোজার আছে, যে তার লিসেনিং বলেন, রিডিং বলেন, সবকিছু কিন্তু সে শুনতেছে, দেখতেছে বা পড়তেছে। তো সেম জিনিসটা যদি সে এখন পড়ে, তো ওইটা কি আমরা একটা সিস্টেম রেডি করছি যে আমরা স্কিলটাকে নজর দিছি। একটা স্পিকিং এর ক্ষেত্রে যদি আমি ধরি যে স্পিকিং এর ক্ষেত্রে তাকে বলতে হবে, প্রথমে অবশ্যই ভুল হবে, তো সে ভুলটাকে কি শুধরে নিয়ে ওইটাকে বারবার বলবে, নিজের প্রোনাউন্সিয়েশনটাকে গুরুত্ব দেবে, ফোনেটিক্স গুলা দেখবে। তারপর স্পিকিং এর ক্ষেত্রে নিজের যে কোনো একটা থটস মাথায় আসছে, আমরা কিন্তু সুন্দর ডেসক্রাইব করতে পারি যে এটা বাংলায় এরকম হইতে পারে। তো আমরা স্পিকিং এর ক্ষেত্রে যেটাতে জোর দেই যে আমরা বা ব্যক্তিগতভাবে আমি জোর দেই কি, যে ওই থটসটা আসছে ওইটার সাথে কিছু কোয়েকশন অ্যাড করে, যে ওয়াই আই থিংক লাইক দিস, বা হতে পারে যে হাউ দিস হ্যাপেন্ড, ঠিক আছে, বা ওয়্যার ইট ইজ লোকেটেড। সো বিভিন্ন কোয়েকশন আমি নিজেকে কি জিজ্ঞেস করার চেষ্টা করব, তখন কি নতুন নতুন উত্তর আসবে। যখন নিজেকে প্রশ্ন করবো একটা বাচ্চাদের মতো নিজেকে প্রশ্ন করবো তখন উত্তর আসবে। আমরা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে এই অ্যাপ্রোচটাই নিয়ে থাকি। তো আমরা এইভাবে কি তার ফিয়ারটা দূর করার চেষ্টা করি। আমরা জাস্ট কি ভুলভাল একটা মোটিভেশন দিলাম যে তুমি আসো, ঠিক হয়ে যাবে সবকিছু, আমরা জাস্ট একটা ট্যাবলেট দিয়ে দিব, এটা খেয়ে নিও, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো বিষয়টা আসলে এরকম না। তো দেখেন, ধরেন আমি কি কোন একটা ট্যাবলেট খেয়ে কোনোভাবে পার হয়ে গেলাম, পার হওয়া আমি মনে করবো কি সম্ভব না। তো তখন ওই মানুষের ক্ষেত্রে হয় কি, সে অবশ্যই বিদেশ যাবে। আসলে কি সে একটা অ্যাব্রড স্টাডির জন্য এটা এটা নিয়ে থাকছে। আমি আমাদের কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট কাউন্সিলর আমাদের অভিজিৎ সাহা, উনি অস্ট্রেলিয়া মিনিস্ট্রিতে, এডুকেশন মিনিস্ট্রিতে আছেন। তো উনি একটা ব্যাপার বলছেন যে অনেক স্টুডেন্ট কি 5 নিয়ে অস্ট্রেলিয়াতে পড়তে আসে। তো তারা সব থেকে যে প্রবলেমটা ফেস করে, তারা প্রবলেমটা ফেস করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আছে। তো তারা আসলে একটা মানুষের সাথে, অস্ট্রেলিয়া কিন্তু ইংলিশ ওরিয়েন্টেড কান্ট্রি, তো সেখানে সবকিছু ইংলিশে হইতেছে। তো তারা প্রবলেমটা ফেস করে কি একটা মানুষের সাথে তারা কমিউনিকেট করতে পারে না, তারা প্রফেসরের সাথে কথা বলতে পারে না, বা একটা বিষয় প্রেজেন্ট করার প্রয়োজন এটা করতে পারে না, একটা সুন্দর লেখা তাদেরকে উপস্থাপন করার প্রয়োজন এটা করতে পারে না। তো মূল বিষয় কি, আমি পড়াশোনা করার জন্য গেছিলাম। তো ওই স্টুডেন্টরা যে আসলে কি কোনো মতে মনে করছে যে আমি একটা ইনজেকশন নিয়ে আসছি, এখান পর্যন্ত চলে যাবে। তো তারপর দেখা যায় কি উনি জাস্ট একটা স্ট্যাটিস্টিক দেখাইছেন, আমাদের পেজে একটা লাইভও আছে ওইটা নিয়ে। তো ওই স্ট্যাটিস্টিক উনি দেখাইছেন যে ওই স্টুডেন্টরা কিন্তু আসলে আর কোপিং করতে পারে না, তারা ফেরত আসে বা অন্য দেশে কি মাইগ্রেট করে। তো তাদের কারণে দেখা যায় কি ভালো স্টুডেন্টরা কিন্তু এখানে ওইখানে আসলে যেতে পারে না, আমাদের ওই স্টুডেন্টদের বদনামের কারণে। তো এটা অনেকটা বড় ফ্যাক্টর হিসেবে থাকে। বা আমি যেটা বলবো কি, দেখেন আমরা হচ্ছে কমিউনিকেশনের ব্যাপার, এখন অস্ট্রেলিয়া ছাড়া অন্যান্য কান্ট্রিতে কি আমাকে সেম ভাষাতে দিয়ে কি কমিউনিকেট করতে হইতেছে। তখন হয় কি ওই পার্সনটা আসলে দিন শেষে কোনো একটা কাজ ম্যানেজ করতে পারবে না, ধরেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, তখন তাকে করা লাগে কি কোনো একটা অর জব করা লাগে। সো আমরা দেখেন, আমরা ফিয়ারটাকে কি আমরা তাকে একটা রিয়েলিস্টিক গোল দিয়ে দিই যে তার সে যদি এখন একটু কষ্ট করে, এখন একটু এই প্রসেসটা ফলো করে, আমরা যেটা দিয়ে দিব, যেটা আমরা শিখাবো নিয়মিত, যেটা আমরা তাকে প্রতিদিন প্র্যাকটিস করাবো, ওইটা সে যদি ফলো করে, তখন দেখা যাবে কি তার রিয়েলিস্টিক একটা গোল আছে, সে বিদেশ যাবে। আমরা যদি যাওয়ার পরে আমরা জাস্ট পাঠানোর পরে আমাদের দায়িত্ব শেষ না। এটা শিক্ষকতা হইতেছে কি যে আমাদের ইসলামের ভাষায় কি একটা মানুষের সব থেকে কাছে পৌঁছানো বা একটা মানুষকে শিক্ষা দেওয়ার সব থেকে বড় বিষয় হইতেছে কি কি
এই শিক্ষকতা পেশাটা। তো এটা একটা মহৎ পেশা। আমাদের যারা হইতেছে প্রফেট যারা ছিলেন বা আমরা যদি মেসেঞ্জার যারা ছিলেন সবাই তারা হইতেছে শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তো তারা মানুষকে শিক্ষা দিতেন। তো এখন শিক্ষাটাকে কি আমরা নিয়ে নিছি কি যে আমরা ট্রিক্স দিয়ে দিব, এটা করো এটা করো, পাস করানোর দায়িত্ব আমার। আসলে বিষয়টা এরকম না। আমরা একটা মহৎ পেশাকে যদি আমরা দিনকে দিন এটাকে যদি কলুষিত করি, তখন কিন্তু ক্ষতিটা হবে কি যে আমাদের স্টুডেন্টদেরই ক্ষতি হবে বেশি। ঠিক আছে? আমরা আসলে এইভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি যে হয়ে যাক, যে যেরকম পারে করুক, বাট আমরা আমাদের যে বেস যে টার্মটা আছে, আমাদের মোটর যেটা আছে, আমরা আরেকজনের উপকার করার জন্য আসছি। ধরেন এখানে কি আমরা হয়তো কোনো একটা ভালো একটা রেজাল্ট পাইতেছি না, বা ধরেন কি যারা এখানে আসে তাদের প্রথম লক্ষ্য থাকে কি যাতে ফাইন্যান্সিয়ালি একটা ভালো প্রফিট পাবে। তো এটা আমরা কি আমরা আসলে যে বাদ দিয়ে দিচ্ছি এরকম না। আমরাও চেষ্টা করি কি যে আমরা স্টুডেন্টদের ভালো হোক, ওইটা আমরা প্রথম লক্ষ্য রাখি। তো তাকে বিদেশ যাওয়ার পরে যে তার সবকিছু শেষ হয়ে যাবে এরকম না। আমরা একটা শক্ত ভিত্তি করে দিই, যার কারণে কি সে যদি বিদেশ যাওয়া কি আমরা সর্বোচ্চ চেষ্টা করি। সে যদি বিদেশ পৌঁছে যায়, সেখানে গিয়ে যাতে কি কোনো ধরনের প্রবলেম ফেস না করে, সে নিজেকে তুলে ধরতে পারে বা নিজেকে পরিচয় দিতে পারে বিদেশকে যে আমি আসলে একটা কিছু শিখে আসছি। ঠিক আছে? তো তো স্যার যেটা খুব সুন্দর একটা কথা বললেন যে তারা হচ্ছে ট্যাবলেট দিয়ে দেয়, কিছুক্ষণ পরে সেই ট্যাবলেটের অ্যাকশনটা চলে যায়। তো আমরাও ট্যাবলেট দিই, কিন্তু আমাদের ট্যাবলেটের অ্যাকশনটা যায় না, কারণ আমরা হচ্ছে স্কিল লেভেলে কাজ করি। যার কারণে দেখা যায় যে সেই স্কিল ডেভেলপমেন্টটা তার মধ্যে থেকে যায়, আজীবন সে সেটার বেনিফিটটা নিতে থাকে। দ্যাটস ওয়াই শর্টকাট না করে, আপনি যেটা আরেকটা জিনিস বললেন যে টিচাররা আসলে শর্টকাটের উপরে অনেক বেশি ফোকাস করতেছে স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো এটা যদি চলতে থাকে তাহলে টিচার আর থাকবে না, চিটার হয়ে যাবেন। তো আমার মনে হয় যদি আপনি আসলেই ভালো কিছু লাইফে অ্যাচিভ করতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে মানে শর্টকাট ছেড়ে স্কিল ডেভেলপমেন্ট মনোযোগ দেওয়া। হ্যাঁ, আমরা যদি just আমাদের লং টার্ম গোলটাকে যদি যাচাই করি, মনে করেন যে আমি পার হয়ে গেলাম, দেশ থেকে পার হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এখানে শেষ না। আমার সামনে ওর একটা জীবন আছে। তো ওইটা যদি আমি লক্ষ্যে রাখি, তখন কি আমি একটা ভালো স্কোর নিয়ে যাই, আমি ভালো একটা স্কিল নিয়ে যাওয়া কি আমার মূল লক্ষ্য যদি থাকে, স্কোর আমার এমনিতেই আসবে। ঠিক আছে? ওইটাই হইতেছে আমাদের এখানে মূল বিষয়টা, আমরা যেটা ধরে নিই আর কি। বুঝতে পারছি। তো ম্যাম, আইএলটিএস স্পিকিং এ ফ্লুয়েন্সি এনশিওর করার উপায় কি? আইএলটিএস স্পিকিং শুধু না, মানে আমি যেটা বললাম শুরুতেই যে ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, আমি যদি চাই সেই ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবেই ইউজ করব, কোনো একাডেমিক সাবজেক্ট হিসেবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে ডেফিনেটলি ফোকাস করতে হবে যে এই ভাষাটা ইউজ করা, অন্য কারোর সাথে যখন আমি কথা বলবো তখন যাতে আমি ফ্লুয়েন্টলি আমার মনের কথাটা প্রকাশ করতে পারি, এটার উপর আমাকে গুরুত্ব আরোপ করতে হবে। তো এটা যদি আমরা এনশিওর করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে ইংলিশে চিন্তা করা। তো ইংলিশে চিন্তা করা মানে কি, যেহেতু আমরা সব সময় ট্রান্সলেশনের উপরে ফোকাস করি যে আমার বাংলা সেন্টেন্সটা থেকে কিভাবে আমি ইংলিশ সেন্টেন্সটা বানাবো, এই জায়গাতে আমাদের কমপ্লেক্সিটি কাজ করে এবং আমরা গ্রামারের রুলস গুলো নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে থাকি, যার কারণে আমি আমার ফ্লুয়েন্সিটার উপরে গুরুত্ব দিতে পারি না। তো আমি যদি মনে করি যে আমি ইংলিশে ভাববো, ইংলিশে কথা মানে সেন্টেন্সটা রেডি করবো, ইংলিশেই ডেলিভারি করবো, তাহলে মাঝখানে আমার এই ট্রান্সলেশনের প্যারাটা থেকে আমি বের হয়ে যেতে পারতেছি। তো এটা করার জন্য কিছু কাজ করতে হয়, যেমন আমি জোরে জোরে কথা বলবো, নিজের সাথে কথা বলবো। সারাদিন আমি যখন প্রথম দিকে জব করতাম, তখন দেখা যেত যে যে ক্লাসটা আমি করাতে যাব সেই ক্লাসে কি পড়াবো আমি রেডি হচ্ছি বাসায়, তো তখনও কিন্তু আমি নিজের সাথে কথা বলতেছি, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি যে আজকে কি হচ্ছে আমার সাথে, কেমন ফিল করতেছি। এই যে আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যেই কোনো না কোনো ফিলিংস এর মধ্যে দিয়ে থাকি, তাই না ম্যাম? কোনো না কোনো ফিলিংস এর মধ্য দিয়ে আমরা আসি, এবং ফিলিংস এক্সপ্রেস করতে পারাটা আমাদের ল্যাঙ্গুয়েজের অনেক বড় একটা কাজ কমায় দিবে আমাদের। আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে দেখেন মোটামুটি সব কিউ কার্ডের লাস্টে থাকে আপনার ফিলিংস কেমন। তো আপনি যখন ফিলিংস, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, আপনার ফিলিংস শেয়ার করবেন, এখানে মানে সঠিক ভোকাবুলারি ইউজ যেরকম গুরুত্বপূর্ণ, সেন্টেন্স স্ট্রাকচার যেরকম গুরুত্বপূর্ণ, ওভারঅল আপনার আসলেই আপনার কেমন ফিল করছে সেই বিষয়টা অনেক ইম্প্যাক্ট রাখে। তো আমি যখন সারাদিন আমার নিজের সাথে কি হচ্ছে, আমি কেমন ফিল করছি, নিজের সাথে কথা বলবো, তো তখন আমি নিজে নিজে চিন্তা করতেছি, জোরে জোরে কথাগুলো বলতেছি, এট এ টাইম আমার ট্রান্সলেশন ঠিক হয়ে যাচ্ছে, আমার সেন্টেন্স মেকিং স্কিল বাড়তেছে, ইংলিশে চিন্তা করার এবিলিটিটা আসতেছে, এবং আলটিমেটলি আমি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে পারতেছি। আমার হয়তো কোনো প্র্যাকটিস পার্টনার নাই, কিন্তু আমি নিজের সাথে নিজে কথা বলতেছি, এবং এটা করতে গিয়ে ওই যে বললাম যে আমি যখন ফার্স্ট টাইম আইএলটিএস পরীক্ষা দেই, তখন আমার আইএলটিএস স্পিকিং এ ছিল স্কোর 8। তো তখন বাজারে মার্কারের বই ছিল না, আইডিয়া জেনারেট করার জন্য আমি কোনো ধরনের বইয়ের উপরে বা কোনো ওয়েবসাইটের উপরে বা কোনো ধরনের স্টাডি ম্যাটেরিয়ালের উপরে আমার ডিপেন্ড করতে হয়নি, আমার যা মাথায় আসছে সেটাই আমি বলছি। তো তখন কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটাকে ন্যাচারালি ইউজ করেছি। আমার কিন্তু একমাত্র ইন্টেনশন ছিল যে আমি এক্সামিনারের সাথে কমিউনিকেট করব, আমার যে লেভেলের ইংলিশ স্কিল আছে সেটা দিয়ে আমি ওনার সাথে কমিউনিকেট করব, এবং এই কারণেই আমার স্কোর 8 আসছিল।
বাট যখন রিসেন্টলি পরীক্ষা দিই তখন কিন্তু দুইটা ফ্যাক্টর ছিল। প্রথম ফ্যাক্টরটা তখন ওই যে আগের যে অভ্যাসটা, যে ইংলিশে কথা বলা, নিজের সাথে নিজে কথা বলা, সেটা আমার দ্বারা সম্ভবপর হয়নি। খুব শর্ট টাইমের মধ্যে আমাকে পরীক্ষা দিতে হয়েছিল। আর সেকেন্ড যে বিষয়টা বলবো, যার সাথে আমি প্র্যাকটিস করেছিলাম তার লেভেলটা ছিল 7, যার কারণে আমাদের দুজনের স্কোরই 7 আসে। কারণ আপনি জানেন সঙ্গ দোষে লোহা জলে বাসে। তো দেখা গেছে যে তার সাথে যখন আমি প্র্যাকটিস করতাম তখন আমি মানে তার লেভেলে চলে যেতাম। তো এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট লেসন, যে আপনি যদি তো আমরা আসলে অনেক সময় এই জিনিসটা করতে পারি না। আমাদের কাছে আমরা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই যে আমার তো আশেপাশে স্কিল কেউ নাই, তো কি করব। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে রুমে আছেন সেই রুম থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি ওই রুমের মধ্যে যদি মনে করেন যে আমি এই রুমের মধ্যে সেরা, দ্যাট মিনস আপনি আরো সেরাদের ভিড়ে চলে যাবেন। এই রুমে থাকাটা আপনার স্কিলটাকে আরো ন্যারো করে ফেলবে। তো আমরা আসলে ছিলাম যে স্পিকিং এর ফ্লুয়েন্সি এনশিওর করার জন্য কি করতে হবে। তো আমি যেটা আবারও সামারি আকারে বলবো যে আমাদের ইংলিশে চিন্তা করতে হবে, প্রচুর কথা বলতে হবে, নিজের সাথে হোক বা অন্যদের সাথে হোক প্রচুর কথা বলতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, প্রোনাউন্সিয়েশনের উপরে ফোকাস করতে হবে। ইংলিশ কন্টেন্টগুলো যখন আমরা শুনবো, শ্যাডোয়িং টেকনিক নামে একটা টেকনিক আছে, স্যার জানেন, যে আমি আরেকজন কথা বলতেছে, তার কথা শুনে আমি আবার সেটা রিপিট করবো। তো এটা করলে, আমি এটা আমার ছোটবেলায় করতাম। ইংলিশ নিউজ যখন চলতো আমরা ভাই বোন সবাই মিলে ইংলিশ নিউজে কি বলতেছে সেই কথাগুলো আবার বলার চেষ্টা করতাম জোরে জোরে। এবং এটা করতে গিয়ে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সঠিক ওয়ার্ডে প্রোনাউন্সিয়েশনটা ক্যাচ করেছে। পরবর্তীতে যেটা আমরা ক্যামব্রিজের অডিও স্ক্রিপ্ট দিয়ে যখন আমরা যেভাবে পড়াই, 3 স্টেপে আমাদের লিসনিং প্র্যাকটিসটা করানো হয়, তো সেই জায়গাতে এসে আবার আমরা সেই কাজগুলো রিপিট করার সুযোগ পাচ্ছি। তো এভাবে আসলে স্পিকিং এর ফ্লুয়েন্সিটা এনশিওর হয়। ম্যামের সাথে আমি জাস্ট একটা জিনিস মানে প্রাইস বা সাইন যদি আমি সামারিটা বলি ম্যামের ক্ষেত্রে, যে আমরা ব্যান্ড ডিসক্রিপ্টর গুলো আমরা সব টিচাররাই দেখছি যে ব্যান্ড ডিসক্রিপ্টর স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে দেওয়া থাকে। তো টেস্ট গুলো কিন্তু ওইভাবে সাজানো হয়েছে, ঠিক না ম্যাম? তো যে আমাদের হইতেছে স্কিলটা জাজ করবে, আমার মুখস্থ অভিজ্ঞতা না বা আমি একটা টেমপ্লেট পড়াচ্ছি ওইরকম কোনো কিছু না। যে প্রথম দিকে আমার স্কোর বেশি আসছে ম্যামের ক্ষেত্রে কি যে আপনি 8 পাইছি, কারণ কি আমি কমিউনিকেশনটাকে গুরুত্ব দিয়েছিলাম। তো ওইটা যদি আমরা গুরুত্ব দিই এখনো আমাদের ফ্লুয়েন্সিটা বা আমরা যদি প্র্যাকটিসটা করি তখন কি আমরা ভালো একটা ফ্লুয়েন্সির সাথে সাথে ভালো একটা স্কোরও নিয়ে আসতে পারবো। পরের বার আমি পরীক্ষা দেওয়ার আগে মাক্কারের বই 2 বার পড়ছি, এটাই সর্বনাশ করছে। ঠিক আছে। তো আপনার কি মনে হয় যে ভালো লেভেলের ভোকাবুলারি শিখলে আইএলটিএস স্কোর বাড়ানো সম্ভব? ভোকাবুলারি তো আমাদের মাস্ট দরকার, কিন্তু যেটা বলতেছেন ভালো লেভেলের, এই ভালো লেভেল বলতে আমরা কি বুঝি? খুব কঠিন, খুব জটিল, খুব আনকমন এরকম কোন শব্দ? যদি সেটা হয় তাহলে আমাদের মানে স্কোর আসবে না ভালো। কারণ দেখেন, আমি যখন একটা শব্দের বাংলা অর্থ শিখবো তখন কিন্তু সেটা ইউজ শিখতেছি না, যে এটা আমি কোন কাজে লাগাবো, কিভাবে এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করবো, কোন সিচুয়েশনে কোন কনটেক্সটে সেই শব্দটা ব্যবহার করবো, এটা আমরা শিখতেছি না। যখন আমরা এই জিনিসটার উপরে ফোকাস থাকবো তখন দেখা যাবে যে ভালো লেভেলের ভোকাবুলারি আমাদের দরকার পড়তেছে না। আমরা যে জিনিসটা বোঝাতে চাই সেটা যদি প্রপারলি বুঝাইতে পারি, সেন্টেন্স লিখে হোক বা বলে হোক, তাহলে আমাদের এক্সিস্টিং যে ভোকাবুলারি রেঞ্জ আছে সেটা দিয়ে আমি সব কাজ করে ফেলতে পারবো। আমার নিজের পরীক্ষাতে আমি সচেতনভাবে 2টা মাত্র শব্দ শিখেছি ভোকাবুলারি, যেটা বলতেছেন যে ভোকাবুলারির যে মার্কিং ক্রাইটেরিয়া আছে সেটাতে যাতে ইম্প্যাক্ট করে, এই জন্য আমি 2টা মাত্র ওয়ার্ড শিখেছি। একটা ছিল রিলিঙ্কুইশ আর একটা ছিল প্রেডিকামেন্ট। তো এই 2টা শব্দ ছাড়া আমি আমার জানা শব্দ, মানে একদম বেসিক লেভেলের যে ওয়ার্ডগুলো সেগুলো দিয়ে লিখেছি, এবং আমার রাইটিং এ 7.5 আসছিল। তো আমার কাছে মনে হয় যে ভালো স্কোর করার জন্য আসলে ভোকাবুলারিটা শিখতে হবে সঠিক স্ট্র্যাটেজি ফলো করে। আমরা জানি ভোকাবুলারি শেখার 6টা ওয়ে আছে ভোকাবুলারি ডেভেলপ করার। যেরকম সিনোনিমটা শিখতে হবে আলাদা করে, সিনোনিম অ্যান্টোনিম এগুলো ইউজ শিখতে হবে। একই সেন্টেন্সকে আপনি সিনোনিম দিয়ে প্যারাফ্রেজ করতে পারবেন, আবার অ্যান্টোনিম দিয়ে প্যারাফ্রেজ করতে পারবেন। এই জিনিসগুলো নিয়ে আমাদের সাধারণত কাজ করা হয় না। কোথায় হয় বলেন? কোথাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় না। এই জিনিসগুলোকে যাতে আমরা ব্রেকডাউন করতে পারি, স্টুডেন্টদেরকে বোঝাতে পারি, এই জন্য আমরা একটা অসাধারণ কোর্স নিয়ে এসেছিলাম, প্রি আইএলটিএস। তো আমরা যেটা দেখলাম যে প্রি আইএলটিএস এর প্রতি মানুষের খুব বেশি অ্যাট্রাকশন নাই। কেন? কারণ এটার যে ইম্পর্টেন্সটা সেটা মানুষ গুরুত্ব মানে বুঝতে পারতেছেন না যে এটা আসলে কেন তার লাগবে। আর তারা ধরে নিচ্ছেন যে এইটা এই কোর্সটা না করে আমি যদি 2বার আইএলটিএস কোর্সটা রিপিট করি মেবি আমার জন্য বেনিফিট হবে, যেটা হচ্ছে একবারেই বাজে একটা আইডিয়া। আপনি যখন একই কোর্স 2বার রিপিট করতেছেন আপনি কি শিখতেছেন? সেম জিনিস আপনি আবার দেখবেন, আপনার কিন্তু রুট লেভেলের যে প্রবলেম সেটা থেকেই গেছে, আপনি উপরে উপরে পানি ঢালতেছেন। এটাই হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে। তো আমি বলবো ভোকাবুলারি যদি আপনি মনে করেন যে আপনার যথেষ্ট ভোকাবুলারি নাই, আপনি একটা ইংলিশ কন্টেন্ট পড়ে বুঝতে পারেন না, শুনে আপনি ক্যাচ করতে পারেন না, আননোন ওয়ার্ড অনেক বেশি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে হবে। ওই যে বললাম 6টা স্টেপ আছে আমাদের ভোকাবুলারি মাস্টার ক্লাস লাইভে আছে, পেজে আছে। তো এগুলা দেখে ওনারা প্র্যাকটিস করতে পারবেন যে কিভাবে ভোকাবুলারিটা শিখে
ইউজ করতে পারেন, ইউজেবল ভোকাবুলারিটা শিখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা অ্যাড করব যে আমরা টপিক ধরে ধরে শেখার চেষ্টা করব যে Exactly. স্পিকিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট টপিক থেকে কিন্তু আমার নিয়মিত প্রশ্ন আসছে ধরেন হেলথ থেকে আসতেছে আমার Technology, environment, yes. এনভায়রনমেন্ট, তারপর ক্রাইম, তারপর হচ্ছে বিজনেস, ওই রিলেটেড বিষয়গুলো আসতেছে। তো স্পিকিং এর ব্যান্ড ডেসক্রিপ্টর কিন্তু ওই রকমই আছে যে আমি টপিক স্পেসিফিক ওয়ার্ড ইউজ করতে পারতেছি না, বা যে ওয়ার্ডটা আসলে ওই কনটেক্সটের মধ্যে যায় সেই ওই কনটেক্সটে যায়, ওইটা কিন্তু আমাকে ভালো স্কোর এনে দিবে। আমি যদি গদবাদা যে ব্যান্ড 9, অনেকে বলে যে ব্যান্ড 9 এই ওয়ার্ডটা এই কয়টা ওয়ার্ড ইউজ করি আমার ব্যান্ড 9 দিয়ে দিবে, এরকম না। এগুলো বরং আমাদের স্কোর কমায় দেয় একজন এক্সামিনার আসলে আগে থেকেই জানে যে কোন ওয়ার্ডটা কিসের অর্থ কি সবকিছু সে ভালোভাবেই জানে, কোনটা কোন জায়গায় ব্যবহার সে আসলে ভালোভাবেই জানে। তো আমি যদি তার থেকে বেশি পণ্ডিতি করতে চাই তখন হয় কি যে আমার রেজাল্ট আসলে ঠিকমতো আসবে না, আমি ভুলভাল ওয়ার্ড শিখবো যেটা আসলে আমি পরবর্তীতে কোনো জায়গায় ব্যবহারও করতে পারবো না। এবং স্টুডেন্ট নিজেই বুঝেন না যে এত ভালো পরীক্ষা দিলাম তারপর স্কোর কেন কম আসে। স্টুডেন্ট আমাদেরকে বলে যে আমি তো অনেক ওয়ার্ড শিখছি, যে এই ওয়ার্ডটা আমি অনেকগুলো ওয়ার্ড ইউজ করছি, তারপর স্কোর দিতেছে না। এটাই যে আননেসেসারি ভোকাবুলারি আপনি শিখলে বরং আপনার প্রিপারেশনটা গোছানো হবে না, আপনি মানে অহেতুক একটা প্রেশারের মধ্যে পড়বেন। তো ওই ক্ষেত্রে আমি ভোকাবুলারি ম্যাম যে 6 স্টেপ বলছেন ওইটা আমরা ফলো করতে পারি, আমরা যেভাবে বিস্তারিতভাবে বলছিলাম ওইটা ফলো করতে পারি। আর যখনই একটা ওয়ার্ড শিখবো আমি আমাদের স্টুডেন্টকে যেটা বলি যে নিজেকে কানেক্ট করা, যে আমি একটা ওয়ার্ড শিখছি ধরেন কি যে এনশিওর, ধরেন নিশ্চিত করা, এনশিওর, ওইটা আমি নিজের সাথে কানেক্ট করা যে আমি কোনো কিছু একটা এনশিওর করছি, যে এনশিওর দ্যাট আই ডিড ওয়েল ইন মাই এক্সাম, আমি এনশিওর করছি। তো নিজেকে যখন আমি কানেক্ট করি যে আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে, তো সে ব্রেন আসলে করে কি ডট গুলাকে কানেক্ট করে, যে নিউরন দ্যাট ফায়ার্স টুগেদার ওয়ার্কস টুগেদার। তো ওইটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমি শিখছি একটা ওয়ার্ড নিজের সাথে কানেক্ট করি, নিজের সাথে ব্যবহার করি, একটা নতুন বিষয় আসছে ওইটার সাথে আমি ওয়ার্ডটা ব্যবহার করি। যখনই দেখতেছি একটা ওয়ার্ড আমার মনে আসতেছে না, ওকে ফাইন, যে ওয়ার্ডটা আমি শিখছি আমি নোট করে রাখছি তো অবশ্যই, ওইটা আবার দেখি, তখন হয় কি আমার টেম্পোরারি মেমরি থেকে ওইটা কি আমার পার্মানেন্ট মেমরি থেকে বা এপিসেন্ট্রিক একটা মেমরি আছে, যে এপিলোসিক একটা টার্ম আছে, হয়তো আমি এখন ঠিক উচ্চারণ করতে পারছি না, হয়তো বা এখন মনে আসতেছে না, তো ওইখানে আমার সেভ হইতেছে। আমি আসলে যদি অ্যাপ্রোচটা ফলো করি তখন একটা ভালো রেজাল্ট আমি কম সময়ের ভিতরে আনতে পারবো, আর ওইটা আসলে কি আমি স্কিল আনতেছি, ওইটা আমাদের মূল লক্ষ্য থাকবে। তো আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি স্যার এবং ম্যাম দুজনকে জিজ্ঞেস করবো, প্রথমে ম্যামের কাছে চলে যাব যে আর্টস স্টুডেন্টদের জন্য আপনার ফাইনাল মেসেজটা কি। তো এই পুরো সেশন জুড়ে আমি অনেক মেসেজ দিয়েছি, সব মেসেজই হচ্ছে আইএলটিএস স্টুডেন্টদের জন্য। আইএলটিএস টিচারদের জন্য আমার কোনো মেসেজই নাই, আইএলটিএস টিচারদের জন্য আমার কোনো মেসেজ নাই। এই টিচাররা যদি মনে করেন যে তারা আবারও স্টুডেন্ট হতে চান, আবারও শিখতে চান, স্কিল ডেভেলপ করতে চান, তারপর আইএলটিএস এর টিচার হিসেবে নিজেকে দাবি করতে চান, তাহলে তাদের জন্য আমার মেসেজ আছে, আদারওয়াইজ তাদের প্রতি আমার কোনো মেসেজ নাই। আর জেনারেল স্টুডেন্টদের জন্য আমি বলবো যে আপনি যদি মনে করেন যে আপনার নির্দিষ্ট কোনো একটা কান্ট্রি হচ্ছে আপনার ডেস্টিনেশন এবং ওই কান্ট্রির মিনিমাম আইএলটিএস এর যে স্কোর, ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা আপনি আগে দেখেন, আগে দেখে যদি আপনি মনে করেন যে সেই স্কোর অ্যাচিভ করা আপনার জন্য পসিবল, দেন হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নেন, একদম আপনি রুট লেভেল থেকে প্রিপারেশনটা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি মানে সঠিক সিস্টেমে আগালে যেটা হয় আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন, গুছানো প্রস্তুতিটা নিতে পারবেন এবং কম্পারেটিভলি আপনার সময় বাঁচবে এবং টাকা বাঁচবে। কিভাবে সময় বাঁচবে? আপনি যখন একবার পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করে রেজাল্ট ভালো আসে নাই, আবার আপনি মডিউল ওয়াইজ একটা একটা কোর্স করতেছেন, দেন পরীক্ষা দিচ্ছেন, এই যে জার্নিতে আপনার যে এনার্জি, যে সময়, যে টাকা খরচ হবে, এটা বেঁচে যাবে আপনি যদি সিস্টেমে চলে আসেন। শুরুতেই যদি আপনি একদম মানে নড়বড়ে প্রস্তুতি না, আপনি শুরুতেই মানে শুরুটা হলো আপনার স্ট্রং লেভেল থেকে, তাহলে আপনি ভালো করতে পারবেন। এটা হচ্ছে আমার ফাইনাল মেসেজ। আর সবকিছুর পরে হচ্ছে যে আমাদের ডিসিশনটা নিতে হবে ওয়াইজলি। ফাইনাল ডিসিশনের আগে আমাদের একটু চেষ্টা করতে হবে কারোর সাথে পরামর্শ করার, যারা এই জগতে দক্ষ, এই জগতে অভিজ্ঞ, তাদের পরামর্শ নেওয়া, তারপর হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশনটা নেওয়া। স্যার আপনার কি মনে হয়? আমি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কোনো কিছু বলার চেষ্টা করি, আসলে ম্যাম যা বলছেন ওইটা আসলে রিপিট করবো। তো আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো কনভারসেশনটা করছি ওইটাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে তারা আসলে কি করা প্রয়োজন। তো ম্যামের কথাই যদি আমি আবার রিপিট করি যে আমাকে কি একটা স্ট্রাকচার্ড ওয়েতে প্রিপারেশনটা করা জরুরি। আমি যদি নিজেকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিই যে এই সময় আমি এটা করবো, তারপরে দিচ্ছি আমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো আমি আগে থেকে জেনে নিই যে কোনটাতে কত লাগতেছে। আমি অবশ্যই কি হয়তো আমি হায়ার এডুকেশনের জন্য আমি আইএলটিএস দিতেছি বা আমি কি ওয়ার্ক পারমিটের জন্য দিতেছি, যে কোনো একটা বিষয়ের জন্য দিতেছি। তো
এখানে আমি রিকোয়ারমেন্টটা জানি, আমার কোনটাতে আমার হইতেছে উইকনেসটা জানি, আমি কোনটাতে দুর্বল বেশি, তো ওইটা ধরে যদি আমি প্রিপারেশনটা শুরু করি তখন ভালো হবে। আর এখানে একটা আমি স্টুডেন্টদেরকে আরেকটা বিষয় বলবো যে তারা যদি আসলে শুরুতেই বিভিন্ন ধরনের যে ক্যাম্ব্রিজ ধরে যে প্র্যাকটিস শুরু করছে এরকম না। আমি আগে বিষয়টা দেখি যে লিসেনিং কি যাচাই করি, লিসেনিং কোন স্কিল গুলাকে আসলে জাজ করতেছে, লিসেনিং আমার কি প্রয়োজন, বা রিডিং এর ক্ষেত্রে কোয়েকশন টাইপ ধরে ধরে আমি শেখার চেষ্টা করি। যে একটা রিডিং এর ক্ষেত্রে যদি আমি ধরার চেষ্টা করি, ব্রিটিশ কাউন্সিল এটাতে কিন্তু আমার বিভিন্ন ধরনের স্কিলকে জাজ করতেছে। ধরুন এতেছে আমি যদি ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন ধরি, এখানে আমাকে কম্পারিজন স্কিল বা ক্রিটিক্যাল থিংকিং স্কিলটাকে সে জাজ করতেছে। ধরেন আমি ট্রিক্স করে দুই একটা আনসার রাইট করে ফেললাম, বাট এটা কি আমার স্কিলটাকে কি আমি ইগনোর করছি। তারপরে স্ক্যানিং এবিলিটি, আমি একটা জিনিস থেকে একটা আনসার খুঁজে বার করতেছি, বিভিন্ন ধরনের স্কিল কিন্তু জাজ করতেছে। তো আমি যদি কোয়েকশন বেজ আমি প্রিপারেশন শুরু করি, যারাই শুনতেছো, তো তখন হইবে কি যে আমি আসলে একটা ভালো প্রিপারেশনের দিকে আগাই দিছি, আর আমার রেজাল্টটা কি তখন একটা ভালোই হবে। বা আমি যদি রেজাল্ট যদি প্রথম ধাপে না পারি, আমি কি একটা স্কিল নিছি, আমি একটা ভালো পর্যায়ে গেছি, তখন আমি পরীক্ষাটা দিই, তখন আমি কি নিজেকে মনে করতেছি স্কিল, ওই স্কিলটা এসে গেছে, একটা ভালো পরীক্ষা দিলে একটা ভালো স্কোর অবশ্যই আসবে। আর আমরা অবশ্যই দোয়া করবো যারা আসলে এখন প্রিপারেশন নিতেছেন বা আইএলটিএস সম্পর্কে কোনো প্রশ্ন আছে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আর সবাই যাতে সবার যে গন্তব্য আছে, যেটা আসলে সবাই ইচ্ছা পোষণ করতেছেন, আল্লাহ যেন সবাইকে ওই পর্যায়ে নিয়ে যান। আমরা আহ এখানে শেষ করব। ম্যাম থেকে যদি কোনো কথা থাকে আপনি আমি একটা কথাই বলবো যে আমাদের মাথায় সেট করতে হবে আইএলটিএস এ সফল হবই, বিদেশ আমি যাবই। যদি এটা সেট করি তাহলে আমাদের অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আর এই যে ফাইনাল যে সেট করা গোলটা, এটা প্রতিনিয়ত আমাদের ভিজুয়ালাইজ করতে হবে এবং সেটার দিকে আমাদের একটু একটু করে আগাতে হবে। বিষয়টা এমন না যে এক লাফে আমি চলে যাব। যদি আমি এক লাফে শর্টকাটে যেতে চাই তাহলে আমাদের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। সো আমার মনে হয় সিস্টেমেটিক ওয়েতে আগানোটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া। ধন্যবাদ স্যার এবং ম্যাডামকে তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।